नमस्कार बंधुरा केमन आছেন সবাই। আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন বড়দের জানাই প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি আবার চলে এসেছি আপনাদের জন্য নিয়ে। আমার এই আজকের নতুন দিনে একটি নতুন ভিডিওতে সকাল থেকে সারা সমস্ত কাজকর্ম বাসি কাশি কাজকর্ম সেরে নিয়েছি। আর এই 2 দিন যাবৎ এখানে একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে, তো রোদ্দুরটা বেশ ভালোই হচ্ছে, তো সেই জন্য চটপট করে বাড়ির কাজগুলো সেরে নিয়েছি। তার মধ্যে জামা কাপড় কাচাও রয়েছে, ওই কাচা দিয়েই শুরু হয় যাতে রোদটা না মিস করা হয়, তাড়াতাড়ি শুকনো হয়ে যায় এই আর কি। নইলে বৃষ্টি কিন্তু আমার বেশ ভালো লাগে। তো চলুন পুজো টুজো করে সকালের টিফিন বিফিন করে চলে এসেছি সোজা কিচেনে। আজ তবে বিশেষ কিছু রান্নার সেরকম নেই, রান্নার মধ্যে রয়েছে একটু ভেন্ডির তরকারি। তবে হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলে রাখি আজ একটা স্পেশাল টিফিন ছেলের জন্য বানিয়েছি। অনেক দিন থেকে ওর আবদার ছিল যে তুমি অনেক দিন হয়ে গেছে ওই টিফিনটা তুমি আমার জন্য বানাও না, তো ওকে বলেছিলাম যে আজ বিকেলে ঠিক বানিয়ে দেবো। 2 দিন ধরেই বলছে, কিন্তু সব সময় সব কিছু জিনিস হাতের সামনে পাই না, সেই জন্যই বানানো হয়ে উঠছিল না। তো আজ না মানে কাল সন্ধেবেলায় একটু বাজারের দিকে গিয়েছিলাম, তো সমস্ত উপকরণগুলি নিয়ে আসা হয়েছে। তারই মধ্যে এই চিজ টিজ ধরুন এগুলো তো আর সবসময় থাকে না, শেষ হয়ে যায়। তো সেই উপলক্ষে আজ একটু টিফিনটা আপনাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, আগের গল্পটা কিছুটা বাকি রয়ে গিয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। আপনাদের আগের গল্পে আমি জানিয়েছিলাম বৈজ্ঞানিক যুক্তির কারণটা, যে ঈশান রাজবাড়িতে গিয়ে ইতিহাসের গবেষণার কাজে গিয়ে একটি ওই তাম্রলিপি পেয়েছিল। তবে সেটি তাম্রযন্ত্র নামে গোপন যান নির্মিত হয়েছিল মৌর্য যুগে। এটি সময় ভেদ করে চলে, যেটি শুধুমাত্র যোগ্য মন এবং হৃদয়ের দ্বারাই চালিত হয়। তবে এই কালে কালে এই যানটিকে লৌহপথে চালানো ট্রেনের রূপ দেওয়া হয়েছে, যাতে এটি গোপন থাকে, শাসকদের চোখ থেকে আড়াল করার জন্য আর কি। তবে অমরযাত্রী ট্রেন আসলে এক কাল ভ্রমণ যন্ত্র, ঈশান সেটা বুঝতে পেরেছিল। তবে চিত্রলিপিটা যে পাওয়া গেছিল তাম্রলিপ্ত, তার নিচে ছিল আরেকটি গোপন স্তর। প্রতিটি চিহ্ন এক একজন যাত্রীর নাম এবং তার কাজ লেখা ছিল সেখানে। ৭৭ জন যাত্রী, যাদের কেউ বিপ্লবী, কেউ বৈজ্ঞানিক, কেউ কবি, কেউ দ্রষ্টা, এরা সব যুগের কণ্ঠস্বর। ঈশান দেখে সেই ৭৭ জনের মাঝে একটি নাম আবছা। সেটা কার নাম জানেন বন্ধুরা? স্বয়ং ঈশানের নাম লেখা ছিল সেখানে। তখনই তো তার মানে দেখে মাথাটা ঘুরে যায়, এবার এটা কিভাবে সম্ভব? তখন সে মনে মনে ভাবে, তবে কি সে আগেও এই ট্রেনে সত্যিই যাত্রী ছিল? এইটাই ছিল কৌতূহলের বিষয়। আরও খুঁজে পায় চিত্রলিপির নির্দেশ অনুসারে ঈশান খুঁজে পায় তাম্রসেন গুহা, যা পূর্ব মেদিনীপুরের একটি লোকচলিত পুরানো গাছের পেছনে ঢোকার মতো গোপন পথ রয়েছে, সেটা সে খুঁজে পেয়েছিল। আর পেয়েছিল ট্রেনের পুরনো যাত্রীদের হাতে লেখা চিঠি, টাইম ডায়াল যন্ত্র, যা হাতে পড়ে ভবিষ্যৎ বা অতীতে চোখ রাখা যায়। এক বিপ্লবীর লেখা শেষ বার্তা, যখন ইতিহাস বিকৃত হবে তখন আমাদের সময় থেকে সময়েই ফিরে আসবে, তখন এক ইতিহাস ছাত্র হবে পথপ্রদর্শক, আর তিনিই হচ্ছেন আমাদের ঈশানবাবু। তখন ঈশান বুঝেছিল যে ঈশান মানে অমরযাত্রী ট্রেন কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এক ঐতিহাসিক দায়িত্ব। সে এখন জানে যে শুধু ট্রেন একটা শুধুমাত্র সময় চেতনার বাহক। ৭৭ জন হারিয়ে ওই ৭৭ জন যাত্রী হারিয়ে যায়নি, বরং অপেক্ষা করছেন ফিরে আসার জন্য, যে এখন সেই যার কাজ সত্য উন্মোচন করে আগামী প্রজন্মকে ইতিহাসের মূল ধারায় ফিরিয়ে আনা, এবং ঈশান সেই কাজটি একদম নিষ্ঠার সাথে করে চলেছে। তো এই ছিল ঈশান এবং ট্রেনের যে গোপন সূত্রে যেটাকে আড়াল করা হয়েছিল, সবটাই আপনাদের সাথে সামনে তুলে ধরেছি। আশা করি গল্পটা বুঝতে পারবেন। আমার তো শুনে ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল। আপনাদের কেমন লেগেছে পুরো গল্পটি অবশ্যই জানাবেন। আর এই যে ফ্র্যাঙ্কি বানাবো, তার মশলাটা এখন আমি বানিয়ে নিচ্ছি।
একটু ধনে, গোটা জিরা, একটা এলাচ, ছোটো এলাচ আর দুটো লবঙ্গ, একটু কালো গোলমরিচ, 8-9টা পিসের মতো, আর এক টুকরো তেজপাতা, আর একটু দালচিনি একটা ছোট্ট টুকরো, আর একটু আমচুর পাউডার, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ব্যাস, আর একটু নুন দিয়েছি। দিয়ে এটাকে হালকা একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। বেশি ধোঁয়া উঠবে না, ব্যাস একটু সামান্য হালকা। তবে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা আমি শেষে দিয়েছি। এখন গ্যাস কিন্তু অফ রয়েছে, সেই অবস্থায় আমি শুধু তাপে ওটাকে একটু সেঁকে নেব। এইবারে চলে আসবো সেকেন্ড ধাপে। একটু স্মোক করার জন্য কয়লাটাকে আমি আগুনে একটু জ্বালিয়ে দিলাম। ওটা ততক্ষণ আগুন হোক, আর আমি ততক্ষণ আলুর ওই মশলাটা বানিয়ে নিচ্ছি। আলুর মশলাটা বিশেষ কিছু না, ওই যেমন আমরা চপের মশলা বানাই সেই রকমই। আর একটু ময়দাও মেখে রেখেছি পরোটা বানানোর জন্য, আর আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি সেদ্ধ করে। কড়াইতে প্রথমে তাওয়াতে তেল দিয়েছি, সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, এটা সর্ষের তেলে বেশি টেস্টি হয়। আর ওর আগে আমি আদা রসুন পেস্ট দিয়েছি 1.5 চামচ ওই গরম সর্ষের তেলের মধ্যে। ওই তেলটার মধ্যে ওই আদা রসুন পেস্টটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে, কম আঁচে, একদম বেশি আঁচে করলে হবে না, মশলাটা পুড়ে যাবে। দিয়ে যখন ভাজা ভাজা গন্ধ আসবে তখন ওই সেদ্ধ আলুটা দিয়ে, আর ওই 1 থেকে 2 চামচ অনুযায়ী আর আমি ওই গুঁড়ো মশলাটা দিয়ে নিয়েছি, ভাজা গুঁড়ো মশলা যেটা আমি রেডি করেছি। তবে ওতে হলুদ দিয়েছিলাম, কিছুটা একটু কম লাগছে আমার মনে হলো, সেই জন্য আবার একটুখানি তেল দিয়ে হলুদটা ভেজে তারপরে ওর সাথে আলুটা পুরো মিক্স করে নিলাম, যাতে হলুদটার কাঁচা গন্ধটা কেটে যায়। এবারে রয়েছে আসল খেলা। আলুটাকে স্মোক করার জন্য আমি আলুর ওই কয়লাটাকে জেলে রেখেছিলাম, এবার বেশ ভালো মতনই দেখছি জ্বলে গেছে। এবার ওতে একটু ঘি দিয়ে আমি ওটাকে স্মোক করার জন্য ঢেকে রাখবো। এটা বাটির ওপরেও রাখা যায়, আমি একটা ফয়েল পেপারের ওপরে রেখেছি। তবে আমার একটু হালকা স্মোক হলেই চলবে, সেই জন্য ওই একটু বাইরে থেকে বেরিয়ে যাচ্ছিলো আর কি। বাড়িতে থাকা সাধারণ জিনিসের সাথে করলে যা হয়। তবু চলুন, ভালোই কিন্তু স্মোকটা হয়েছিল। ছেলের তো ভীষণ পছন্দ হয়েছিল। আর লাগবে একটু চিজ, যেটা আমি আপনাদের আগে দেখানো হয় না, চিজটা লাগবে। ততক্ষণ আমি পরোটাটা একদম পাতলা করে বেলে নিচ্ছি। আলুটা ততক্ষণে স্মোকি হচ্ছে, বেশ পাতলা, একদম অল্প ছোট্ট রুটির আকারে গোল লই নিয়ে তাকে একদম বেলে বেলে পাতলা পাতলা করে পুরো বড় করে নিতে হবে, যাতে মানে পরোটাটা একদম নরম সফট হয়। আর আমি যেহেতু মেখে অনেকটা সময় রেখেছিলাম, পরোটাটা ভীষণ সফট হয়েছিল, একদম ক্রিস্পি ভাব ছিল না। নর্মাল যেমন আমরা পরোটা বানাই সেইভাবেই একটু তেল দিয়ে মেখে রেখেছিলাম, ব্যাস, অন্য কিছু না। একটু নুন, একটুখানি তেল আর দিয়ে ভালো করে জল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখুন, এখন পরোটাটা ভালো করে নর্মাল পরোটার মতো সেঁকে ভেজে নেব, ব্যাস হয়ে গেল। আর কিচ্ছু না, খুব চটপট কিন্তু হয়েও যায়, শুধু জোগাড় যন্ত্রগুলো সব রেডি থাকলে বেশ চটপট বানানো হয়ে যায়। না হলে ওই একসাথে সব কিছুগুলো করতে গেলে একটু টাইম লাগে আর কি। এই ময়দা মাখানা টাখানাগুলো যদি আগে করে রাখা যায় বন্ধুরা, তাহলে কিন্তু বেশ চটপট হয়ে যায় কিন্তু। তা যাই হোক, এবার দেখুন পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। এবার ওতে ওই স্মোকওয়ালা আলুটা দিয়ে বানাবো। তবে ছেলের আজ ইচ্ছে ছিল, বলেছিল মাম্মি তুমি একটু চিকেন বা পনির দিয়ে করো না ফ্র্যাঙ্কিটা। কিন্তু সত্যি বলতে বিশ্বাস করুন, আমার যাওয়ার মতো ইচ্ছেই ছিল না আজকে বাজারে। আর ওই শুধু একটা জিনিসের জন্য বাজার যেতে ভালোই লাগে না। তো আমি আজকে আর বললাম তুই এটা দিয়ে কাজ চালা, অন্য কোনো দিন চিকেন বা পনির দিয়ে আমি তোকে বানিয়ে দেবো। তো ও আর না করে না, কারণ চিজ পেয়ে গেছে না, চিজ হলে আর কিচ্ছু চায় না, চিজটা ভীষণ পছন্দের। তো চিজটাকে এবার গ্রেট করে ওর ওপরে দিয়ে দেবো। আর আগে আপনাদের ছবিতে দেখিয়েছি যে আমি কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে একটু কিছু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। ওটা কিসের জল জানেন? ওটা ভিনিগারের জল। আমি ওতে ভিনিগার, কাঁচা লঙ্কা আর ওই একটু পেঁয়াজ কুচিয়ে একটু ভিজিয়ে রেখেছি, ওর ফ্লেভারটা খুব সুন্দর আসে। তবে ওর সাথে একটু গাজর বা একটু ক্যাপসিকামও দেয়া যায়, কিন্তু আমার কাছে ওগুলো আর ছিল না, সেই জন্য ওই পেঁয়াজটা দিয়েই কাজ চালিয়ে নিলাম। শসাও দেয়া যায়, ধনেপাতা, সব যেটা পছন্দ স্যালাডের মতো সব কিছু দেয়া যায়। কিন্তু আমি ওই যে বলি না আপনাদের, আমার বাড়িতে যেটা থাকে আমি সেটা দিয়ে কাজ চালানোর চেষ্টা করি আর কি। সব সময় হাতের কাছে পাওয়া যায় না, তারপরে
বিদেশে সত্যি বলতে ওগুলো বেশ খরচা সাপেক্ষ। একটা টিফিন বানাতে গেলে মোটামুটি মিনিমাম শসা এটা ওটা করে করতে গিয়ে তখন 200-250 টাকার জিনিস কেনা হয়ে যায়। কি টিফিন বানাবো বলুন তো? আর এখন যে এখানে কাজের সমস্যা, ওই একদিনে অত খরচা করে টিফিন বানানোটা সত্যিই মানে খরচা সাপেক্ষ হয়ে পড়ে। তবু যতটুকু পারা যায় সেইটুকুনি চেষ্টা করি আর কি। তো চলুন ছেলেকে এখন দিয়ে দিই। তবে আমি আর লোভ সামলাতে পারছিলাম না, জানেন তো বন্ধুরা, আমিও এর থেকে 1 কামড় দিয়েছি। ছেলেকে বললাম আমাকে একটু টেস্ট করাবি না, তো না বললো না, তবে বললো আমাকে আর একটা বানিয়ে দিতে হবে। ঠিক আছে, আর একটা বানিয়ে দেওয়াই যেতে পারে, অসুবিধে নেই, সবই রয়েছে। তো ওকে দিয়ে আমি একটা খেয়ে দেখলাম, বেশ ভালো লাগছিল কিন্তু, আর আলুটা এত সুন্দর টেস্টি হয়েছিল, মানে আলুটাও এমনিই খেতে ইচ্ছে করছিল। তো চলুন আজ এখানেই শেষ করছি। দেখার জন্য একটি ভিডিওতে কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার বন্ধুরা।